আপনারা এক ব্যস্ততম সময়ের মধ্যে কিছু স্পেয়ার করে আমাদের এখানে আজকে সংলাপে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আপনারা জানেন যে ন্যাশনাল ইলেকশনের আগে সাধারণত এই ধরনের অংশীজনের সাথে একটা আলাপ আলোচনা এবং লম্বা সময় ধরে হয়ে থাকে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা একটু দেরিতে শুরু করলাম কেন, এটা এই একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে। আসলে বিষয়টা কি, আমাদের যে ইলেকট্রাল রিফর্মস কমিশন আমাদের কাজটা অনেক হালকা করে দিয়েছে। ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেছে, মিডিয়ার সাথে করেছে, সিভিল সোসাইটির সাথে করেছে, বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে সারা দেশে চষে বেরিয়েছে বলতে গেলে। তারপরে আমাদেরকে সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট সাবমিট করেছে। তো স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ হয়ে অলরেডি ওনারা কিন্তু আলোচনা করেছেন। আর দ্বিতীয়ত রাজনীতিবিদরা অনেকদিন ধরে ঐকমত্য কমিশনে ব্যস্ত আছে, ওনারা বিভিন্ন আলোচনা ইলেকশন নিয়ে আলোচনা করছে, কিভাবে আইন হবে না। এখন আমরা তাদেরকে দাওয়াত দিলে অন্যদেরকে পাবো কিনা সেটা একটা দল পক্ষ হতে কেউ একজন আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ যারা তাদেরকে পাবো কিনা এটা একটা আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল। আর ওনারা এখনো ব্যস্ত ওদিকে। এই জন্য আমরা রাজনীতিবিদদের সাথে আলোচনাটা একটু শেষের দিকে করবো বলে ভাবছি। তো আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত, আর আমাদের সংস্কার কমিশন অনেকটুকু সেরে ফেলেছে। এই জন্য আমরা হয়তো একটু হালকা বোধ করছি। দেখুন, আপনারা যে আমরা যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা উই মিন বিজনেস। এটা কোনো কথার কথা নয়। আজকে যে আপনাদের সাথে যে সংলাপ অনুষ্ঠান আপনাদেরকে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যেতে চাই। আপনাদের পরামর্শ এখানে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই। দেখুন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। আমরা মিডিয়াকে এখানে পার্টনার হিসেবে পেতে চাই। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগে যেতে চাই আমাদের এই কাজে। আমরা ইতিপূর্বে জানিয়েছি যে আমাদের যে জনসচেতনতা সৃষ্টি, এই যে ধরেন এই এআই এর অপব্যবহার, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পার্টিকুলারলি আমাদের দেশে নর্মালি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি। ইদানি আবার সোশ্যাল মিডিয়া একটা যুগ হয়েছে। মানুষের ওই যে প্রিন্ট মিডিয়ার চাইতে এটাকে ইমিডিয়েটলি খুব গুরুত্ব দেয়, এবং দেখবেন যে ওই টেলিভিশন খুলে আগে স্ক্রল করতে থাকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা কোথায় কোথায় আছে। তো সুতরাং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব আমাকে আর বুঝিয়ে বলার দরকার নাই আপনাদের কাছে। আপনারা জানেন, আপনারা বুঝেন। আমরা এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়েছি 24শে নভেম্বর 2024। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদকরণ। এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। আপনারা জানেন যে আমরা প্রায় 77,000 প্লাস পিপল মোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য। এখানে আমরা সুফল পেয়েছি, কিন্তু এটা অকল্পনীয় সুফল পেয়েছি। যেমন 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেগুলো ভোটার লিস্টে ছিল 21 লক্ষেরও বেশি। তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে। এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত, যে নামে হোক এরা অনেকে ভোট দিয়ে। আপনারা অনেকেই প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি, ক্যাপশন দেখেছি, কপরবাসী ভোটার, তো এরকম দেখেছি, ক্যাপশন দেখেছি। তো ভোট দিয়ে যেত, এবং অনেক প্রায় 40 লক্ষ, প্রায় 43 লক্ষের মতো পেয়েছি যারা
ভোটার হওয়ার যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নাই, এখন প্রায় 43 লাখ, আর 21 লক্ষের বেশি তো পেয়েছে মৃত ভোটারই। তো আমরা এদেরকে ইনক্লুড করতে করার সুযোগ পেয়েছি। এবং মহিলা পুরুষ ভোটার আমাদের কাছে জনসংখ্যা অলমোস্ট রাফলি 50% মহিলা, 50% পুরুষ, কিন্তু ভোটারের মধ্যে প্রায় 30 লক্ষাধিক ডিফারেন্স ছিল ভোটের সংখ্যায়। তার মানে মহিলারা ড্রপ আউট ছিল বেশি, এলিজিবল হলেও ভোটার লিস্টে নাম ছিল না। আমাদের এই ড্রাগ দেওয়ার ফলে এই ব্যবধানটা অনেকাংশে কমে আসছে, এখন বোধ 10 লাখের মতো 18 লাখে নেমে আসছে। এই ডিফারেন্সটা পুরুষ এবং মহিলা যে ভোটারের যে ডিফারেন্সটা অনেকাংশে কমে যাচ্ছে। এবং মানুষ যে একটা আগ্রহ হারিয়ে ফেলেছিল, পার্টিকুলারলি মহিলারা এবং গ্রাম অঞ্চলের রিমোট এলাকার মহিলারা, যে রিমোট এলাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি, তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। আর এবার জানেন যে আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ হাতে নিয়েছি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের ব্যবস্থা করার একটা উদ্যোগ আমরা নিয়েছি, এবং আমরা একটা সলিউশন আমরা বের করেছি অনেক আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, অনেক ট্রায়াল এন্ড এরর প্রসেসের মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা অপশনে আমরা আসছি যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোটের ব্যবস্থা করব। এবং আইটি সাপোর্টেডটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশনটা আমরা মডার্ন টেকনোলজির মাধ্যমে যে অনলাইনে সারবো, আর পোস্টাল ব্যালটটা আপনারা জানেনই, সেই পোস্টাল ব্যালটটা এই দুইটা কম্বিনেশন মিক্সড, এটাকে সংকর জাতীয় বলতে পারেন যে ব্যবস্থা, সংকর জাতীয় ব্যবস্থা আমরা প্রস্তাব করেছি। তো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। এবং ইন কান্ট্রি তো যে আমাদের যারা ভোট ইলেকশন সিস্টেমের সাথে যারা জড়িত থাকেন ইলেকশনের দিন, তারা তো ভোট দিতে পারে না। ইভেন দি রিটার্নিং অফিসার হিমসেলফ ক্যানট ভোট। যিনি রিটার্নিং অফিসার থাকেন, এসপি থাকেন, ডিসি থাকেন, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার হু ইজ কালেক্টিং ভোটস, উনিও ভোট দিতে পারেন না। কিন্তু আমরা এবার ইনশাল্লাহ ওটা নিশ্চিত করবো। প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন পিপল, প্রায় 10 লক্ষ লোক রাফলি, তাদের ভোটের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো। আইন শৃঙ্খলা বাহিনীর ভোটের ব্যবস্থা নিশ্চিত করবো। তারপরে সরকারি কর্মচারীরা কাজের প্রয়োজনে দেশের প্রত্যন্ত বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, নিজের যে ভোটের সেন্টার ওখান থেকে অনেক দূরে থাকেন, তো তাদেরও আমরা ইনশাল্লাহ ভোটের আওতায় নিয়ে আসবো। এই যে জেলখানায় যারা বন্দী থাকেন, হাজতবাসী থাকেন, তাদেরকেও আমরা আইন অনুযায়ী, এটা আইনি আগের থেকে আছে, এই আইনি আগের থেকে আছে যে হাজতীদেরকে ভোটে নিয়ে আসে, আরপিওতে আছে। তারপরে যে সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন তাদেরকে নিয়ে আসে, আইনি আরপিওতে অলরেডি আছে, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। তা আমরা এবার এইটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই সব কিছু কাজ আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এট এ ভেরি ক্রিটিক্যাল টাইম অফ দি নেশন। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা পারবো না, সব কথা। আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে মানে আমরা একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এই কাজটা আমরা সারতে চাই, এবং আপনাদের সহযোগিতা এখানে কিন্তু অত্যন্ত মূল্যবান হবে আপনাদের। এই জন্য আপনাদের আজকে আমরা চাইবো আপনারা আমাদেরকে মূল্যবান মতামত দিবেন, এবং আমরা এই কিছুদিন পরেই একটা সচেতনতা কর্মসূচি শুরু করব, যে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম এই ইলেকশনের জন্য। এখানে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই, এবং আপনাদেরকে পার্টনার করেই আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ, এই যে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম। তো আমি আপনাদের সার্বিক সহযোগিতা চেয়ে, এবং আমি আপনাদের এই যে আজকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের মূল্যবান পরামর্শ আমরা চাই। আশা করি আপনারা সবাই, আপনারা হলেন বলতে গেলে মিডিয়া তো মালিক যাই তা হোক না কেন, চালান আপনারাই। এবং নিউজ যারা নিউজ এডিটর থাকেন, আমার একটা সৌভাগ্য যে আমি আপনাদের একজন ছিলাম, বিকজ আই ওয়াজ ইনফরমেশন সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট 20-21 বছর আগে, তথ্য সচিব ছিলাম। এখানে বিটিভি যিনি আসছেন উনি হয়তো চিনতে পারে, আমি জানি না দেখা হয়েছে কিনা। দেখা হয়েছে, আমি তথ্য সচিব ছিলাম তখন। এত ইলেকট্রনিক মিডিয়া প্রাইভেট সেক্টরে ছিল না। চ্যানেল আই ছিল, এটিএন বাংলা ছিল, এনটিভিটা পরে আসছে, 3 নম্বরে এনটিভিটা পরে আসছে। আর এত টিভি একটা টেলিভিশনের লাইসেন্স দিয়েই আমার পূর্বসূরি আকমুল হোসেন সাহেব জেল জরিমানা নিয়ে মামলা মোকদ্দমা হয়ে ঝামেলা হয়ে গেছে। যাই হোক, তখন প্রাইভেট সেক্টরে এত ছিল না, মাত্র 3টা চ্যানেল ছিল। বিটিভি ওয়ার্ল্ডটা কিন্তু আমি চালু করেছি আমার সময়। বিটিভি ওয়ার্ল্ডটা আমার সময় কোহিনুর
আহসান হাবিব কোহিনুরকে দায়িত্ব দিয়েছিলাম, মারা গেছেন বেচারা ভদ্রলোক, খুব খুব কম্পিটেন্ট পার্সন, বিটিভিতে চাকরি করতেন। মাহবুব সাহেব কি এখন আছেন ডিজি? মাহবুবুল আলম কি এখন ডেপুটি ডাইরেক্টর জেনারেল একটা প্রোগ্রাম। সুতরাং মিডিয়ার সাথে আমার সম্পৃক্ততা বহু বছর পুরানো, আমি আপনাদেরই একজন ছিলাম। সুতরাং আপনাদের সহযোগিতা আমি আন্তরিকভাবে কামনা করি এবং আই ফিল ভেরি কমফোর্টেবল টু বি উইথ দ্য মিডিয়া, ভেরি কমফোর্টেবল। যদিও আমার ব্রিফিংটা এখানে আমাদের অনেকে নাগস, আমাদের যে ব্রিফিং করি, আমার ব্রিফিং করার জন্য রেগুলারলি বলা আছে আমাদের সেক্রেটারি সাহেবকে যে আপনি রেগুলারলি ব্রিফিং দিবেন। এখন কোনো নিউজ না থাকলে তো ব্রিফিং দিয়ে লাভ নেই। যখন কোনো দেওয়ার মতো কিছু বলা, দু ধরনের বক্তা আছে রে ভাই। এক ধরনের বক্তা হলো দে হ্যাভ টু টক সামথিং, বলার থাকুক আর না থাকুক কিছু বলতেই হবে নাকি মিটিং এর মধ্যে। আর দোজ হু হ্যাভ সামথিং টু সে, কিছু বলার আছে বলেই বলতে হয়। এখন আমরা শুধু বলার জন্য বলতে রাজি না, কিছু তথ্য যখন থাকবে, কিছু বলার মতো থাকবে, আমাদের সচিব মহোদয়কে বলা আছে যে আপনি অন রেগুলার বেসিস ব্রিফিংটা করবেন। আর আমাদের যখন কমিশন রিলেটেড কোনো মেজর ডিসিশন হয়, আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব উনি এই ব্রিফিংটা দিয়ে থাকেন। কারণ আমরা একটা রেগুলার ট্রান্সপারেন্ট ওয়েতে আগাতে চাই। আমি এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়। এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে এবং আমরা এটা কামনা করি। দেখ আমি আর কথা বাড়াই না, এখন আপনাদের আমাদের আজকে হলো শোনার দিন, আমরা সবাই শুনবো, আপনারা হবেন বক্তা, আমরা হব শ্রোতা, এবং আপনাদের মতামত আমরা ইনশাল্লাহ যেগুলো আমাদের কাছে দেখা যাবে যে ইম্পর্টেন্ট আছে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো এবং ওদের পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো। তো আপনার সবাইকে ধন্যবাদ।